হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন, স্কুল অব ইজিপির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ইতিপূর্বে আমরা ট্রানজিস্টরে বিভিন্ন লেকচার আপলোড দিয়েছি এবং সেই লেকচারগুলোয় ট্রানজিস্টর রিলেটেড অনেক বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। আমি চেষ্টা করেছিলাম যে যত ধরনের বেসিক কনসেপ্ট থাকুক না কেন ট্রানজিস্টরের, সেগুলো আপনাদের জানাতে। তো এইখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট লেকচার ছিল যে ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ। সেই ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভে আমি কখন অ্যাক্টিভ রিজিয়ন হয়, কখন স্যাচুরেশন রিজিয়ন হয়, কখন কাট অফ হয়, সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। পাশাপাশি একটা ম্যাথ দিয়েছিলাম, সেই ম্যাথটার রেজাল্টটাও এই ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভের সঙ্গে কম্পেয়ার করে আমি বলেছিলাম যে এটা অ্যাক্টিভ আছে না স্যাচুরেশন আছে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আরও বেশ কয়েকটি ম্যাথ দেখব এবং সেই ম্যাথটা তার ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভের সঙ্গে কম্পেয়ার করে দেখব বাস্তবিক অর্থে যা রেজাল্ট আসতেছে তা কার্ভের সঙ্গে কতটুকু মিলতেছে বা মিলতেছে কি না। তাহলে কি হবে যে আমার কার্ভটা যদি আমার মাথায় স্মরণ থাকে, তাহলে কার্ভটা যদি আমি স্মরণ রাখতে পারি, তাহলে আমার আর অন্য সিস্টেমগুলো স্মরণ রাখতে হবে না। তো এই জন্যই আমি মূলত কার্ভটাকে সবসময় নিয়ে আসতেছি আপনাদের সামনে, যে আমরা মূলত কার্ভটাই জানবো। এই কার্ভটা আমার মাথার মধ্যে আমরা সেইভাবে কনসেপ্ট ক্লিয়ার করে রাখবো। যদি আমি কার্ভটা কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার সূত্র জানার প্রয়োজন পড়বে না বা কোনো কিছু লেখা স্মরণ রাখার প্রয়োজন পড়বে না। তো আসি, দেখুন আমি এখানে জাস্ট আবার কার্ভটা আপনাদের একটু স্মরণ করাই দেই, দিয়ে আমরা ম্যাথে চলে যাব। তো এখানে আমি কি বলেছিলাম যে এটা যেহেতু আউটপুট সাইডের, অর্থাৎ এটা একটা কমন ইমিটারের আউটপুট ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ। তো যেহেতু ভিআই, তো কারেন্ট আছে আর ভোল্টেজ আছে। আর এটার ক্ষেত্রে দেখুন যে আমি কখন বলেছিলাম যে অ্যাক্টিভ রিজিয়ন কখন হয়, কাট অফ রিজিয়ন কখন হয়, স্যাচুরেশন কখন হয়। তো অ্যাক্টিভ রিজিয়ন কি বলছিলাম যে যখন আইবি 0 হয়, অর্থাৎ আমার বেসে যে ইনপুট দেওয়া থাকে, ইনপুট যদি আমার 0 হয় কারেন্ট, তখনই সে কাট অফ রিজিয়নে চলে আসবে। সেক্ষেত্রে ভোল্টেজ ভিসিই যাই হোক, ভিসিই বলতে দেখুন আমি এটা এরকম বলেছিলাম আপনাদের যে এটা ধরি আইসি, এটা যদি হয় আইই, আর এটা যদি হয় আইবি, আর এটা হচ্ছে কি ভিসিই। তো আমি কি বলেছিলাম যে যদি আমার অ্যাক্টিভ হয় তাহলে এটা হইতে হবে ফরওয়ার্ড, এটা হইতে হবে রিভার্স, অর্থাৎ বেস ইমিটার হইতে হবে ফরওয়ার্ড। দেখি আমি এখানে লিখে রাখি তাহলে সুবিধা হবে। অ্যাক্টিভ যদি হয় তাহলে আমি কি বলছিলাম, বেস ইমিটার, আর আরেকটা কি ছিল কালেক্টর আর বেস। তো বেস ইমিটারের বলছি কি ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর বেসের মধ্যে বলছিলাম রিভার্স বায়াস, ওই কালেক্টর বেসের রিভার্স বায়াস। আর আরেকটা কি বলছিলাম যে স্যাচুরেশনের ক্ষেত্রে স্যাচুরেশনের ক্ষেত্রে কি বলছিলাম, বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর বেসের মধ্যে কালেক্টর বেসের রিভার্স সরি এটাও ফরওয়ার্ড বায়াস। তো দুইটাই ফরওয়ার্ড বায়াস। আর আরেকটার ক্ষেত্রে কি বলছি, কাট অফের ক্ষেত্রে বলেছিলাম কাট অফের ক্ষেত্রে বলছিলাম দুটাই রিভার্স বায়াস, অর্থাৎ দুটাই রিভার্স বায়াস। তো দেখি যে আমি কিন্তু এটা বলেছিলাম। তো এটা একটা ট্রানজিস্টর যখন আমার অ্যাক্টিভ মুড থাকে, তখন এটা অবশ্যই যখনই দেখবো যে সে ফরওয়ার্ড বায়াস পাচ্ছে এবং অন হচ্ছে কিনা, যদি সে অন হয় তাহলে কি হবে, হয় অ্যাক্টিভ হবে হয় স্যাচুরেশন হবে, দুটার মধ্যে যে কোনো একটা হবে। আর যদি এটাকে অ্যাক্টিভ করতেই না পারে, অর্থাৎ এই ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতেই না পারে, তাহলে সে কাট অফে থাকবে। আর কাট অফে থাকবে মানে এর মধ্যে 0 কারেন্ট প্রবাহিত হবে, তো আইসিও 0 হবে। কিন্তু একটা লিকেজ কারেন্টটা তখন চারা দিয়ে ওঠে। এইখানে যে লিকেজ কারেন্টটা চারা দিয়ে ওঠে, কেন চারা দিয়ে ওঠে সেটা আমি অলরেডি আগেই বলেছি। তো দেখুন যখন আইবি সমান 0 হচ্ছে, তখন সে কাট অফে আছে, যার মধ্যে এই ভোল্টেজ কোনো ইফেক্ট করতেছে না, অর্থাৎ এইখানে যে ভিসি আছে, ভিসি কোনো ইফেক্ট করতেছে না। তো এই ভিসির পরিমাণটা যখন এই লেভেলের নিচে হচ্ছে, এই লেভেলটার নিচে হচ্ছে, ধরেন আমি ধরছি এই লেভেলটা নি ভোল্টেজ, এটা কিন্তু নি ভোল্টেজ, এই নি ভোল্টেজের 0.2 সিলিকনের ক্ষেত্রে ধরা হয়। তো 0.2 থেকে তার কম যদি হয় তাহলে সেটা হয়েছে স্যাচুরেশন রিজন। এই অবস্থায় যে সে কারেন্টটা পাবে, সেই কারেন্টটা পাবে সে কি ম্যাক্সিমাম কারেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম স্যাচুরেশন কারেন্ট। তাহলে দেখুন এই যে আমার ভিসিই এইদিকে হচ্ছে আমার অ্যাক্টিভ রিজিয়ন, এইদিকে হচ্ছে আমার কি স্যাচুরেশন রিজিয়ন। এই অবস্থায় আমি যে কারেন্টটা পাবো সেটা হবে আমার স্যাচুরেশন কারেন্ট, সেটা সর্বোচ্চ স্যাচুরেশন কারেন্ট, ওই সার্কিটের জন্য সেটাই সর্বোচ্চ স্যাচুরেশন কারেন্ট। তো এবার দেখি যে আমি দেখলাম এটা হচ্ছে স্যাচুরেশন রিজন। তো এই স্যাচুরেশন রিজনের ক্ষেত্রে আপনার দেখুন আইবির পরিমাণ আপনি যতই বাড়ান না কেন
এর স্যাচুরেশন কারেন্ট এটাই আসবে। আর অ্যাক্টিভ রিজিয়ন কি বলছি, অ্যাক্টিভ রিজিয়ন হচ্ছে এই স্যাচুরেশন অবস্থায়, স্যাচুরেশন অবস্থায় যে কারেন্ট আসবে তার চেয়ে যদি আইসির পরিমাণ কম হয় তাহলে সেটা হবে অ্যাক্টিভ রিজিয়ন। অবশ্যই কিন্তু তাকে আইসি স্যাচুরেশনের চেয়ে কম হইতে হবে অ্যাক্টিভ রিজিয়নের কারেন্ট। তো অ্যাক্টিভ রিজিয়নের কারেন্ট কি করতে হয়, আইসি স্যাচুরেশন কারেন্টের চেয়ে কম হয়। যখন আপনি একটা ম্যাথ করলেন, দেখলেন যে আইসি স্যাচুরেশনের কারেন্ট, আইসি কারেন্টটা স্যাচুরেশন কারেন্টের চেয়ে আপনার বেশি চলে আসছে, তো স্যাচুরেশন কারেন্টের চেয়ে যদি বেশি চলে আসে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওই সার্কিটটা স্যাচুরেশন মুডে, কেননা স্যাচুরেশন মুডের উপরে আর কোনো আইসি কারেন্ট হয় না। দেখুন যে স্যাচুরেশন কারেন্টের উপরে আর কোনো আইসি কারেন্ট হয় না, তার নিচে হইতে পারে, তার উপরে হবে না। তো এই যে আমরা বেসিক কনসেপ্ট, এটা আইসির দিক দিয়ে এটা তার অ্যাক্টিভ রিজিয়ন, আইবির ক্ষেত্রে এটা তার অ্যাক্টিভ রিজিয়ন, আবার ভোল্টেজের দিক দিয়ে এটা অ্যাক্টিভ রিজিয়ন। তো এই জিনিসগুলো আমরা এখন ম্যাথের ক্ষেত্রে দেখব। ম্যাথের ক্ষেত্রে দেখলে আমরা আরও আমাদের যে ডাউটগুলো আছে সেগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখি আমি এখানে একটা আপনাদের সামনে ম্যাথ নিয়ে এসেছি, যে এই ম্যাথটা আমরা এখন দেখব। আবার করি, এটা কত +3, এটা হচ্ছে কত 230 কে, এটা কত 1K, আর এখানে বিটা সমান সমান কত 50, এটা IE, আর এটা কি করা আছে গ্রাউন্ড করা আছে, এবং এখানে আছে কত 5 ভোল্ট। বলতেছে কি, বলতেছে যে এই সার্কিটটা কোন কন্ডিশনে আছে। তো আমি এখন তাকে কন্ডিশন টেস্ট করব যে আসলে সে কোন কন্ডিশন আছে। তো আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে দেখতে হবে যে এইখানে যে আমার জাংশনটা আছে, আমাকে অ্যাক্টিভ করতে গেলে তো এই জাংশনটা আমার ফরওয়ার্ড হইতে হয়, অথবা স্যাচুরেশন করতে গেলেও তাকে ফরওয়ার্ড হইতে হবে এবং তার ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে হবে। তো সবার আগে আমি এই ডায়োডকে টেস্ট করব। তাহলে আমার একটা ট্রানজিস্টর করার আগে সবার প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে ডায়োড টেস্ট করা। এইখানে যে বেস আর ইমিটারের মধ্যে যে ডায়োডটা আছে, সেই ডায়োডটা যদি সিলিকন হয় সেটা হবে কত 0.7। এই 0.7 এর বেশি আছে কি না তার দুই প্রান্তের ভোল্টেজ, সেটা আমার টেস্ট করা। তো সবার আগে ডায়োড টেস্ট করার সিস্টেম আমি কি বলছিলাম আমার অন্য লেকচারগুলো, ডায়োড লেকচারে, যে অবশ্যই দুই সাইডটা ওপেন বিবেচনা করব। করার পর এই সাইডটা যেহেতু পজিটিভ, এটা হচ্ছে ভিপি, এই সাইডটা নেগেটিভ, -VN সমান সমান যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা অবশ্যই যেন তার ব্যারিয়ার পটেনশিয়াল যে ভ্যালুটা আছে, ধরেন সিলিকনের ক্ষেত্রে 0.7, তার চেয়ে যেন বেশি হয়। এই জিনিসটা আমি আগে ডায়োডের লেকচারে খুব সুন্দর করে বলেছিলাম। তো আমি এখন তাকে টেস্ট করে দেখব। টেস্ট করে দেখলাম, তো মনে মনে যদি তাকে ওপেন বিবেচনা করি তাহলে এইখানে ভিপি এই 3 ভোল্ট, ওপেন বিবেচনা করলে তো এই রেজিস্ট্যান্সে কোনো ড্রপ নাই, তার মানে এই 3টা সরাসরি এই 3 এখানে চলে আসলো, ডায়োডের এই মাথায় আসলো। তাহলে ভিপি সমান সমান কত আসলো আমার 3। ওকে, তো ভিপি 3 আসলো। আর ভিএন তো এখানে গ্রাউন্ড করা, এই মাথা দেখুন মাইনাস মাথা, এটা তো প্লাস মাথা, এটা মাইনাস মাথা, এটা তো একটা জাংশন, তাহলে -0 সমান সমান 3। তো যারা এই কনসেপ্টটা বুঝতেছেন না যে এখানে এইরকম হচ্ছে কেন, তাদের জন্য আমার পূর্বের লেকচার আগে দেখে আসুন, তারপর এই লেকচারগুলো দেখুন। দেখুন আপনি যখন একটা বিষয়ে ফুল কনসেপ্ট নিতে চাবেন, তো আপনি একটা ভিডিও বা দুইটা ভিডিও বা তিনটা ভিডিও দেখে আপনি ফুল কনসেপ্ট পাবেন না, কেননা ফুল কনসেপ্ট যদি একটা ভিডিওর মধ্যে করা হয় তাহলে এর লেন্থটা অনেক লম্বা হয়ে যায়। কাজেই সেটা বিভিন্ন লেকচারের মাধ্যমে কয়েকটা পিরিয়ডিক সিস্টেমে এই লেকচারগুলো ভাগ ভাগ করেই ফুল কনসেপ্ট দেয়া থাকে। কাজেই আপনি একটা লেকচার স্কিপ করে আরেকটা লেকচার দেখতে গেলেন অনেক কিছু মিস করতে পারেন। তো কাজেই এইগুলো ভালোভাবে বোঝার জন্য সব কটা লেকচারে ভালো করে দেখুন, কেননা ট্রানজিস্টর হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যা আমাদের ম্যাক্সিমাম এক্সামের মধ্যেই এর একটা না একটা ম্যাথ আসেই। তাহলে ভিপি, তাহলে আমি দেখি ভিপি, তাহলে ভিএন সমান 0, তাহলে 3 - 0 সমান কত আসলো 3 আসলো। তার ব্যারিয়ার পটেনশিয়াল কত 0.7, তার মানে আমি দেখতেছি ডায়োডটা অ্যাক্টিভ হচ্ছে, কেননা আর এটা ভাঙতে 0.7 লাগে, কিন্তু আসে কত 3, তাহলে ডায়োড অ্যাক্টিভ। তো ডায়োড যে কাট অফ রিজিয়নে নাই সেটা তো আমি কনফার্ম। কেন কনফার্ম হইলাম, যে দেখুন সে এই ব্যারিয়ার পটেনশিয়ালকে ভাঙতে পারতেছে, যেহেতু ভাঙতে পারতেছে সে কাট অফ রিজিয়নে নাই। তাহলে আর কয়টা রিজন আছে, দুইটা রিজন আছে। তাহলে কি কি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা স্যাচুরেশন। তো আমি একটা প্রমাণ পাইলাম যে একটা নাই, তাহলে আর একটা থাকতেছে, আর দুইটা থাকতেছে অ্যাক্টিভ এবং স্যাচুরেশন। তো অ্যাক্টিভ এবং স্যাচুরেশনের ক্ষেত্রে কি আছে দেখুন, বেস ইমিটারও ফরওয়ার্ডও পায়, এটার ক্ষেত্রেও ফরওয়ার্ড পায়। তো যেহেতু দুইটার ক্ষেত্রেই ফরওয়ার্ড পায়, তো আমি বলতে পারতেছি না যে সে আসলে অ্যাক্টিভে আছে না স্যাচুরেশনে আছে। এখন আমরা টেস্ট করব সে আসলে অ্যাক্টিভে আছে না স্যাচুরেশনে আছে। তো দেখি, তো প্রাথমিক অবস্থায় যেহেতু আমি এখন দেখব যে তাকে অ্যাক্টিভ বিবেচনা করে, তো অ্যাক্টিভ বিবেচনা করে ধরে নিলাম যে আমি ডায়োডটা অ্যাক্টিভ আছে। তাহলে ধরলাম কি, ধরলাম ডায়োড আর ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ। ওকে, দেখি তাহলে কি আসে।
তো অ্যাক্টিভ যদি ধরি তাহলে এদিক দিয়ে কেভিএল ফেলাও, কেভিএল ফেলালে কত আসে 3 মাইনাস 230 কে গুণন আই বি মাইনাস এদিকে কি আছে ভিবিই, দেখি ভিবিই সমান 0। তো ভিবিই সমান কত আমার 0.7, তাহলে 3 মাইনাস 0.7 ভাগ 230, তাহলে কত আসতেছে আমার আইবি 0.01 মিলি এম্পিয়ার। তো আইবি আমি পেলাম কত এত। তো অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যাক্টিভের ক্ষেত্রে যে আই ইমিটার সমান কত আইবি প্লাস আইসি, এটা তো অ্যাক্টিভের ক্ষেত্রেই না, এটা হচ্ছে সবার ক্ষেত্রেই। আপনি যে রিজিয়নে যান এটা হচ্ছে তার সূত্র যে ইমিটার দিয়ে যে কারেন্টটা আসবে সেটা হচ্ছে বেস এবং কালেক্টরের সমান হয়, দুইটার যোগফলের সমান। কেননা এটা কেন হয় সেটার প্রমাণটাও অলরেডি আমি আপনাদের পূর্বের লেকচারে দেখাইছি। তো আমরা তো এটা জানি, কিন্তু যখন সে অ্যাক্টিভ হয় তখন সে আইবির বিটা গুণ পরিমাণ আইসিতে কারেন্ট দেয়। এটা তো আমরা এর আগে অ্যাক্টিভ রিজনে আমি বলছিলাম যে অ্যাক্টিভের ক্ষেত্রে তাহলে কি হয় আইসি বিটা গুণ এই এর সঙ্গে যে বিটা গুণ পরিমাণ আইবি কে সে আউটপুটে দেয়। তাহলে এখানে আমার আইবি সমান কত, আইসি সমান কত বিটা আই বি। তো বিটা আইবি পরিমাণ সে আমাকে এখন দিচ্ছে। তো বিটা আইবি পরিমাণ যদি দেয় তাহলে আইসি সমান কত, আইসি সমান হচ্ছে 0.1 গুণন 50, বিটা আছে কত 50, তাহলে এটা কত 0.5 মিলি এম্পিয়ার। তো আমি যে তাকে যখন অ্যাক্টিভ বিবেচনা করেছি তখন তার মধ্যে কারেন্ট আছে কত 0.5 মিলি এম্পিয়ার। দেখুন এটা কিন্তু এই কনসেপ্টটা কিন্তু সুন্দর করে মাথায় রাখুন, এই কনসেপ্টটা অনেক সহজ কনসেপ্ট। যে প্রাথমিক অবস্থায় তাকে আমি আগে দেখবো সে অ্যাক্টিভ কাট অফে আছে নাকি, ডায়েট টেস্ট করবো, ডায়েট টেস্ট করার পরে তাকে দেখলাম যখন সে কাট অফে নাই অন অবস্থায় আছে তখন হইতে পারে সে অ্যাক্টিভ, হইতে পারে স্যাচুরেশন। তো এখন আমি তাকে প্রাথমিক অবস্থায় অ্যাক্টিভ এবং স্যাচুরেশনের দুটার মধ্যে তো আমার ফলাফল আনতে হবে। তো প্রাথমিক অবস্থায় তাকে আমি অ্যাক্টিভ বিবেচনা করলাম। তো অ্যাক্টিভ বিবেচনা করে দেখলাম যে স্বাভাবিক নিয়ম, অ্যাক্টিভ যেভাবে করলে স্বাভাবিক যে নিয়ম আসে সেই নিয়মে করার পরে দেখলাম যে কত 0.5 মিলি এম্পিয়ার আসলো আইসি। তো আচ্ছা এটা আমি নোট করে রাখলাম যে আইসি আসতে কত এত যখন সে অ্যাক্টিভ রিজনে আছে। তাহলে এখন আমি দেখি আচ্ছা অ্যাক্টিভ রিজনে যদি এত থাকে তাহলে আমার মূলত স্যাচুরেশন আছে, আমি যে কম্পেয়ার করব যে অ্যাক্টিভ না স্যাচুরেশন, তো আমি এবার তাকে স্যাচুরেশন করে দেখি যে আইসিতে কি আছে। দেখুন আমি কিন্তু এই আইসি থেকে এখন তাকে নির্ণয় করার চেষ্টা করছি যে অ্যাক্টিভ না স্যাচুরেশন মোডে আছে। আমি আবার চাইলে এইটা দিক দিয়ে অর্থাৎ ভিসি দিক দিয়েও তাকে টেস্ট করে দেখতে পারবো সে অ্যাক্টিভে আছে না স্যাচুরেশনে আছে। তো আমি আগে আইসির সাইড দিয়ে আপনাকে দেখাই অ্যাক্টিভ না স্যাচুরেশন আছে, পরে দেখাবো কি ভিসি এর সাইড দিয়েও দেখাবো যে অ্যাক্টিভ না স্যাচুরেশন মোডে আছে। এর আগের লেকচারে আমি বলেছিলাম যে ওইটা ছিল আমি দুই নিয়মে আপনাদের দেখাবো সে অ্যাক্টিভ না স্যাচুরেশন আছে। একটা নিয়ম হচ্ছে আইসির দিক দিয়ে, একটা নিয়ম হচ্ছে ভিসি এর দিক দিয়ে। তো আমি আইসির দিকটা এখন দেখাই আগে। তো এইবার ধরি আমি কি, এবার ধরি স্যাচুরেশন। আচ্ছা স্যাচুরেশনের ক্ষেত্রে কি, স্যাচুরেশনের ক্ষেত্রে এখানে আমি কত ধরতেছি, স্যাচুরেশনের ক্ষেত্রে দেখুন স্যাচুরেশনের ক্ষেত্রে আপনি নি ভোল্টেজ কত ধরছেন, এখানে নি ভোল্টেজ মিনিমাম যদি ধরেন 0.2 যদি সিলিকনের ক্ষেত্রে হয়, তবে আমাদের ম্যাক্সিমাম বুকের মধ্যেই এই নি ভোল্টেজটাকে 0 ধরা হচ্ছে। কখন কোন কন্ডিশনে, স্যাচুরেশন কন্ডিশনে। তো স্যাচুরেশন কন্ডিশনে যদি আমার ভিসিই 0 ধরি, তো দেখি এবার আমি করি, তাহলে ভিসিই সমান 0 কি কন্ডিশন, স্যাচুরেশন কন্ডিশন। এই অবস্থায় যে কারেন্টটা পাবো সেটাই হবে স্যাচুরেটেড কারেন্ট, এর উপরে আর কোনো আইসি কারেন্ট হবে না। তো আমি এবার তাকে সর্বোচ্চ স্যাচুরেশন কারেন্টটা দেখি। সর্বোচ্চ স্যাচুরেশন কারেন্ট দেখলাম এখানে কত পাইলাম, এখানে হচ্ছে ভিসিই সমান রাখলাম কত 0। আচ্ছা তো দেখি এখন কেভিএল করি, কেভিএল হচ্ছে কত 5 মাইনাস 1K গুণন আইসি সেট, এটা হচ্ছে কি আইসি সেট মানে হচ্ছে স্যাচুরেশন কারেন্ট মাইনাস 0 সমান 0, কেননা হচ্ছে এটা কত 0, এটা প্লাস এটা মাইনাস, তো এটা যদি হয় 0 আমি তো এখন তাকে স্যাচুরেশন মোডে অবস্থানে কাজ করাচ্ছি। তো স্যাচুরেশন মোডের কাজের ক্ষেত্রে আমরা কি জানি যে এটাও ফরওয়ার্ড বায়াস হয়, এই জন্য দেখুন এখানে প্লাস আসছে। তো দেখি তাহলে কি আসে, আইসি সমান কি 5 হচ্ছে দেখুন আইসি সমান আসছে কত 5 মিলি এম্পিয়ার। তো আইসি সেট অর্থাৎ আইসি স্যাচুরেশন, সে যদি স্যাচুরেশন কন্ডিশনে থাকে তাহলে সে সর্বোচ্চ এই কারেন্টটা দিবে এই সার্কিটের জন্য, যদি তাকে আমি স্যাচুরেশনে থাকে। কিন্তু আমার অ্যাক্টিভ কারেন্টটা টেস্ট করি দেখলাম কত, অ্যাক্টিভ কারেন্ট টেস্ট করি দেখলাম 0.5 মিলি এম্পিয়ার। তাহলে আমার অ্যাক্টিভ তাকে ধরাতে তার কারেন্ট হচ্ছে 0.5 মিলি এম্পিয়ার।
কিন্তু আমি স্যাচুরেশন ধরলে তার কারেন্ট আছে আইসি স্যাচুরেশন অবস্থায়, অর্থাৎ কত 5 মিলি এম্পিয়ার। তো দেখি যে আমি তখন তাকে 0 ধরতেছি, তখন তার সর্বোচ্চ স্যাচুরেশন কারেন্ট হচ্ছে কত 5 মিলি এম্পিয়ার, 5 মিলি এম্পিয়ার। কিন্তু তাকে অ্যাক্টিভ বিবেচনা করলে তার কারেন্ট আসতেছে কত 0.5 মিলি এম্পিয়ার। তার মানে ওই মিলি এম্পিয়ারের চেয়ে কম, এই দিক কোথাও একটা 0.5 মিলি এম্পিয়ার আসতেছে। তাহলে আমি কি বলবো যে ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে আছে। কেন অ্যাক্টিভ মোডে থাকলো? আমি বলেছি না যে স্যাচুরেশন কারেন্টের তুলনায় কি হবে, অবশ্যই অ্যাক্টিভ রিজনের কারেন্টের পরিমাণ কম হবে। তো কম হয়েছে, দেখুন 0.5 হয়েছে। যদি এখন আমার এই আইসি ক্যালকুলেটেড কারেন্ট, যেটা আমি ক্যালকুলেটেড করলাম, ধরার পরে যে আইসি অ্যাক্টিভ কারেন্টটা আসলো, এই কারেন্টটা যদি আমার এই যে আইসি স্যাচুরেশন কারেন্টের চেয়ে বেশি হইতো, অর্থাৎ যে ভ্যালুটা আসছে ধরেন 6 মিলি এম্পিয়ার আসছে, তখন আমার উত্তর হইতো কি যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন কন্ডিশনে আছে। কেননা আইসি অ্যাক্টিভ অবস্থায় আইসির কারেন্ট এত হয়ে যাচ্ছে, অথচ স্যাচুরেশনে ধরলে তার কারেন্ট হচ্ছে 5 মিলি এম্পিয়ার, আর অ্যাক্টিভে ধরাতে হয়ে যাচ্ছে স্যাচুরেশনের চেয়ে বেশি। তো অ্যাক্টিভে ধরার যদি স্যাচুরেশনের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তো অবশ্যই সে স্যাচুরেশন মুডেই আছে। আর অ্যাক্টিভ ধরাতে যদি স্যাচুরেশন মুডের চেয়ে কম কারেন্ট হয় আইসি কারেন্টটা, তার মানে সে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এটা গেল তো আমার কোন সাইড, এটা হলো আমার কারেন্টের সাইড। তো এইখান থেকে আমি আরেকটা জিনিস দেখি যে এটা তো দেখলাম আমার কি অ্যাক্টিভ মোডে আছে। আচ্ছা, যদি এখন আমাকে আইবি নির্ণয় করতে বলে, তাহলে এই অবস্থায় আমার কারেন্ট কত, বেস কারেন্ট কত? তো বেস কারেন্ট হচ্ছে আমার এই কারেন্টটাই। কেননা আমার অ্যাক্টিভ যেহেতু আছে, তো অ্যাক্টিভ মোডের যে সমস্ত বিষয় আছে সব সঠিক, তাহলে আমার এই জিনিসগুলো এখন আর দরকার নেই। এই অ্যাক্টিভ মোডে যে জিনিসগুলো আছে এটাই হচ্ছে আমার সঠিক, এগুলো হচ্ছে আমার সঠিক। তো আমি এখানে উত্তর বসে দিয়ে বলবো যে ট্রানজিস্টরটি কি মোডে আছে, অ্যাক্টিভ মোডে আছে। আচ্ছা, আইবি পাইলাম, ইয়া পাইলাম। এবার আমরা একটা দেখবো যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন করে দেখবো, দেন এটা কি মোডে আছে, স্যাচুরেশন মোডে আনার পর দেখবো তার আইবি কত আসে। এখানে একটা বিষয় বোঝার আছে, যার কারণে আমি এটা আনার চেষ্টা করতেছি। তো এখন দেখি যে আমরা এখন এই ম্যাথটা দেখবো। দেখুন এই ম্যাথটার ক্ষেত্রে আমার কি আসে, এটা কোন মোডে আছে, এটা এখন আমি নির্ণয় করব। দেখি কোন মোডে আছে। তো আমি সবার আগে আমার কি করতে হবে, এটা টেস্ট করতে হবে। টেস্ট করে আমি কি পাবো, আগে দেখি যে এখানে আমার যদি অ্যাক্টিভ মোড ধরি, না সরি, এটাকে আমার ফরওয়ার্ড দিতে গেলে কত হইতে হবে, আর ব্যারিয়ার পটেনশিয়ালকে ভাঙতে হবে। যেহেতু আমি একটা বিষয় আপনাদের বলে রাখি, আমরা যে সমস্ত ট্রানজিস্টরগুলো ইউজ করি সবই ম্যাক্সিমামই কত সিলিকনের ক্ষেত্রে। তো সিলিকন ট্রানজিস্টর আপনার যদি উল্লেখ করে না দিয়ে থাকে প্রশ্নের মধ্যে যে এইখানে কোন ধরনের সেই ট্রানজিস্টরটা, তাহলে আপনি ধরে নেবেন সেটা সিলিকন ট্রানজিস্টর, এবং এখানে ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 ধরবেন। তো স্বাভাবিক অবস্থায় আমি এখন টেস্ট করি। তো টেস্ট করে দেখলাম, টেস্ট করে দেখি কত এখানে আছে, ডায়োডটা ওপেন বিবেচনা করলে কত 3 - 0 সমান কত আসে, 3 আসে। দেখুন সমান 3 আসে। তার মানে আমার ডায়োড কাট অফ রিজিয়নে নাই। যদি কাট অফ রিজিয়নে থাকতো তাহলে আইবি সমান 0 হয়ে যাইতো, আইসি সমান 0 হইতো। এইটার কারণে যে 0টা হইতো, কিন্তু এই যে আইসিতে একটা লিকেজ কারেন্ট পাওয়া যাইতো, অর্থাৎ আইসিই 0 একটা লিকেজ কারেন্ট পাওয়া যেত। যেহেতু কমন ইমিটার বেজ ওপেন, ওপেনটা কি বেজ সাইডটা ওপেন, কমন ইমিটার বেজ ওপেন, তখন একটা লিকেজ কারেন্ট পাওয়া যাইতো অনেক কম, যেটা দেখবেন যে ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে ওনারা দিয়েই দেয়। তো এটা দ্বারা আমরা এখানে বুঝতেছি কি যে সে কাট অফ রিজিয়নে নাই। তাহলে কাট অফ রিজিয়নে নাই, সে কি আছে অ্যাক্টিভ অন অবস্থায় আছে, অর্থাৎ এটা অন অবস্থায় আছে। কেননা এর ভোল্টেজটা তার ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে পারে। তো যেহেতু অন অবস্থায় আছে, সেহেতু সে হয় অ্যাক্টিভ হবে নয় স্যাচুরেশন হবে। তো এবার আমি তাকে স্বাভাবিক অবস্থায় ধরবো কি, অ্যাক্টিভ হিসেবে ধরি। অ্যাক্টিভ হিসেবে ধরার পর দেখি কেভিএল অ্যাপ্লাই করি, 3 20 I B 0 সমান 0.7 সমান 0। তাহলে কত আসে, 3 - 0.7 ভাগ 20, এটা কিন্তু 20K, তো এটা মিলি হয়ে যাবে অটোমেটিক। IB সমান 0.115 মিলি এম্পিয়ার। ওকে, আইবি পেলাম। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে কি জানি, অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা আইবি বিটা দিয়ে গুণ দিতে পারি। আইসি যদি কমন ইমিটারের ক্ষেত্রে হয়, তো কমন ইমিটারের ক্ষেত্রে তো বিটা হয়, তো এটা দিয়ে আমরা গুণ দিতে পারি। তো এখন দেখি তো আইসি অ্যাক্টিভ কারেন্ট কত আসে। তো আইসি অ্যাক্টিভ কারেন্ট আসলে এটা দিয়ে 50 দিয়ে কত দিচ্ছি, ধরলাম এটা বিটা সমান কত 50। তো 50 দিয়ে গুণন 50, তাহলে আসতেছে কত 5.75 মিলি এম্পিয়ার। দেখুন 5.75 মিলি এম্পিয়ার কি অ্যাক্টিভ অবস্থায়, অর্থাৎ অ্যাক্টিভ অবস্থায় ধরছি যেটা আসছে।
এখন এই ডায়োডটার জন্য স্যাচুরেশন কারেন্ট কত, যদি আমি নি ভোল্টেজ 0 ধরি, তো যদি আমি নি ভোল্টেজ 0 ধরি, এই কারেন্টের সর্বোচ্চ স্যাচুরেশন কারেন্টই হচ্ছে কত নির্ণয় করি দেখি। এখন আমি তাকে কি ধরবো, স্যাচুরেশন মোড ধরবো। এবার স্যাচুরেশন মোড ধরি, এটা ধরি 2 নম্বর, 1 নম্বরে অ্যাক্টিভ ধরছি, এবার স্যাচুরেশন ধরবো, কেননা এটা অন অবস্থায় আছে। যেহেতু অন অবস্থায় আছে সে 2 মুডে হবে, হয় অ্যাক্টিভ মুড হবে নয় স্যাচুরেশন মুড হবে। তাহলে এখন দেখি স্যাচুরেশন মুডে যদি করি, তাহলে এখানে কেভিএল অ্যাপ্লাই করলে 5 - 1 কে আইসি সমান সমান এটা কত, ভিসি 0 সমান সমান 0। তাহলে দেখি আইসি সমান সমান কত এসেছে, 5 মিলি এম্পিয়ার। তাহলে আইসি সেট অর্থাৎ স্যাচুরেশন কন্ডিশন, এর চেয়ে তো কারেন্ট আরো বেশি হবে না জীবনও, কেননা এই অবস্থায় এসে স্যাচুরেশন হয়ে যায়। এখন আপনি এর মধ্যে আইবি কারেন্ট যতই বাড়ান, এখানে দেখুন এই অবস্থার পরে আপনি এই নি ভোল্টেজে এই অবস্থার কারেন্টের পরে আপনি আইবি কারেন্ট যতই বাড়ান না কেন, সে এই কারেন্টেই আসবে। তো দেখি কি হয়, আইসি সেট সমান সমান কত আছে, 5 মিলি এম্পিয়ার। আচ্ছা এবার দেখুন তো আমার অ্যাক্টিভ কারেন্ট কত হয়েছে, স্যাচুরেশন কারেন্টের চেয়েও বেশি হয়ে গেছে অ্যাক্টিভ কারেন্ট। দেখুন তো অ্যাক্টিভ কারেন্টটা কি হয়েছে, অ্যাক্টিভ যে কারেন্টটা আমি পাইছি সেটা আমার কি স্যাচুরেশন যদি আমার 5 মিলি এম্পিয়ার হয়, সেটার চেয়েও বেশি হচ্ছে। তো বাস্তবিক অর্থে অ্যাক্টিভ কখনোই স্যাচুরেশনের উপরে যাইতে পারে না, কেননা স্যাচুরেশন মানে কি, সে সর্বোচ্চ সীমা। তো সর্বোচ্চ সীমা পার হয়ে আবার অ্যাক্টিভ হয় কিভাবে, তার মানে এই ট্রানজিস্টরটা আসলে স্যাচুরেশন মুড হয়ে গেছে। তো স্যাচুরেশন মুড হয়ে গেলে এই ট্রানজিস্টরের উত্তর হচ্ছে কি, যে এই আইসি সমান সমান 5 মিলি এম্পিয়ার এবং ট্রানজিস্টরটা স্যাচুরেশন মুডে আছে। এইটা হচ্ছে এটা রং, অর্থাৎ সে অ্যাক্টিভ মুডে নাই। আমি যে তাকে অ্যাক্টিভ ধরছিলাম এটা হচ্ছে ভুল কনসেপ্ট। ওকে, তো এটা দেখলাম যে সে স্যাচুরেশন মোডে আছে। তো তাহলে তার আইবি কারেন্ট কত, স্যাচুরেশন অবস্থায়, এখন আমি জানলাম তো ডায়োড আমার স্যাচুরেশন, তো স্যাচুরেশন অবস্থায় থাকলে তাহলে আমার আইবি কারেন্ট কত, এটাই হচ্ছে এখানে একটু বুঝার আছে যে এখন আমি এই অ্যাক্টিভ অবস্থায় যে স্যাচুরেশন, অ্যাক্টিভ অবস্থায় যে আইবি ভোল্টেজটা পাইছি, সেটাই কি আমার স্যাচুরেশন অবস্থায় আইবি ভোল্টেজ, নাকি স্যাচুরেশন অবস্থায় সে ভিন্ন আইবি ভোল্টেজ হবে। হ্যাঁ, এইখানে সে ওই স্যাচুরেশন অবস্থার আইবি কারেন্টটাই হচ্ছে এটাই। দেখুন যে আইবি সমান সমান কত ছিল, আইবি সমান সমান 0.115 মিলি এম্পিয়ার। অর্থাৎ আরেকটা জিনিস দেখি, এটা দেখলাম কত, আইবি সমান সমান 0.115 মিলি এম্পিয়ার, এই জিনিসটা আমরা দেখলাম। আচ্ছা যখন সে স্যাচুরেশন হয়েছে সেই অবস্থায় সে কত এম্পিয়ারে স্যাচুরেশনে হচ্ছে, অর্থাৎ আইবি কারেন্ট কত হইলে সে স্যাচুরেশন হচ্ছে। দেখুন তো আমি একটা জিনিস আপনার বারবার বলছিলাম না এর আগের লেকচারে, যে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে অ্যাক্টিভের সর্বোচ্চ চূড়া, কিন্তু স্যাচুরেশনের অর্থাৎ মানে স্যাচুরেশন কন্ডিশন অবস্থায় এটা হচ্ছে মিনিমাম আইবি কারেন্ট। অর্থাৎ যে কারেন্ট মিনিমাম, যে পরিমাণ কারেন্ট প্রবাহ করলেই সে কি হবে, অ্যাক্টিভ হবে, সেটাকেই তো আমরা ওই আইবি মিনিমাম বলবো। তো প্রশ্নের মধ্যে যদি আপনার বলে যে স্যাচুরেশন কারেন্ট অর্থাৎ আইবি কি পরিমাণ, সর্বনিম্ন কি পরিমাণ কারেন্ট প্রবাহ করলেই সে স্যাচুরেশন পাবে, এই ডায়োডটা, এই ট্রানজিস্টরটা আইবি কি পরিমাণ কারেন্ট প্রবাহ করলে সে স্যাচুরেশন পাবে। তো আমি তো এখন দেখলাম সে স্যাচুরেশনে আছে, তো এখন কি পরিমাণ কারেন্ট দিলে সে স্যাচুরেশন পাবে, তো কি স্যাচুরেশন মোডে যাবে। তো এখানে আমার কিন্তু 2 ধরনের প্রশ্ন হবে। তো কাজেই আমি আপনাকে এখনই বলতেছি না যে এখানে আইবি কারেন্ট আমি কোনটা ধরবো। তো আইবি কারেন্ট কয় ধরনের হচ্ছে, এখানে 2 ধরনের হচ্ছে। যে এক মিনিমাম আইবি কারেন্ট, অর্থাৎ যে কারেন্টটা আইবি কারেন্ট অর্থাৎ এই বেস কারেন্ট যে পরিমাণ কারেন্ট প্রবাহের ফলে কি হবে, সে স্যাচুরেশন মোডে যাবে। আর এক 2 হচ্ছে যে এই ম্যাথটার ক্ষেত্রে আইবি কারেন্ট কোনটা। তো এখানে কয়টা প্রশ্ন থাকতেছে, 2টা প্রশ্ন থাকতেছে। যে এখন আমার এটা স্যাচুরেশন কন্ডিশন হয়েছে, তো স্যাচুরেশন কন্ডিশন হওয়াতে আমার এখানে আইবি কারেন্ট কি, আর কি পরিমাণ আইবি কারেন্ট প্রবাহ ফললেই আমার স্যাচুরেশন হবে। 2টা কিন্তু 2 ধরনের প্রশ্ন, এবং এই 2 ধরনের প্রশ্নটা অবশ্যই আপনারা আগে বুঝুন যে এই ম্যাথের ক্ষেত্রে আইবি কারেন্ট কি, এই ম্যাথের ক্ষেত্রে আইবি কারেন্ট কি, যেহেতু আমি দেখলাম স্যাচুরেশন হচ্ছে, তো এই ম্যাথের ক্ষেত্রে আইবি কারেন্ট কি। আরেকটা প্রশ্ন কি, যে কি পরিমাণ আইবি কারেন্ট প্রবাহ করলেই এই ডায়োডটা স্যাচুরেশন মোডে যাইতো। যে স্যাচুরেশন মোড, আমি তো ডায়োডটা টেস্ট করে দেখলাম সে স্যাচুরেশন মোডে আছে, তাহলে সর্বনিম্ন কি পরিমাণ কারেন্ট দেয়াতে সে স্যাচুরেশন মোড হয়েছে, এটা একটা। আর আরেকটা হচ্ছে এই ডায়োডটার মধ্যে আইবি কারেন্ট কত, এই ট্রানজিস্টরটার মধ্যে আইবি কারেন্ট কত। তো এটার মধ্যে আইবি কারেন্ট হচ্ছে যে দেখুন এটা যখন অন হয়েছে তাহলে তার আইবি কারেন্ট কত হচ্ছে, যে
0.115 মিলি এম্পিয়ার, 0.115 মিলি এম্পিয়ার। এটা হচ্ছে তার কি সর্বোচ্চ হচ্ছে। দেখি আমি এবার আপনাকে আরেকটা দেখাচ্ছি যে মিনিমাম যেটা, আগে মিনিমামটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ওইটা এমনি বুঝে যাবেন। তাহলে আইসি সেটের ক্ষেত্রে আমরা কি জানতাম, বিটা আই বি, তাই না? আপনি এখন বলতে পারেন যে আমরা তো এটা জানি অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে হয়, তো আপনি আবার স্যাচুরেশনে ফেলাইলেন কেন? কেননা আপনি তো এর আগে বারবার বলেছিলেন যে বিটা তখনই সম্ভব যখন সে অ্যাক্টিভ রিজিয়নে থাকে। জি, সে অ্যাক্টিভের সময়ে এই বিটার যে সিস্টেমটা হয় সেটা আমরা জানি যে গেইনিং সিস্টেম কখন হয়, যখন সে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ থাকে। কিন্তু আমি তো এটাও বলেছি যে এই পয়েন্টটা কি অ্যাক্টিভ পয়েন্ট, আবার স্যাচুরেশনও পয়েন্ট। এই পয়েন্টটা কি পয়েন্ট? অ্যাক্টিভ পয়েন্ট, স্যাচুরেশন পয়েন্ট দুটাই। অর্থাৎ অ্যাক্টিভ পয়েন্টের সর্বোচ্চ চূড়া, স্যাচুরেশন পয়েন্টের সর্বনিম্ন চূড়া, অর্থাৎ অ্যাক্টিভের ইন পয়েন্ট, স্যাচুরেশনের স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্টটা। অর্থাৎ সর্বনিম্ন, আমি যদি এইখানের কারেন্টটা নির্ণয় করতে পারি না, যে সর্বনিম্ন এই আইবি কারেন্টটাই যদি তাকে আমি দেই, তাহলে তার মধ্যে স্যাচুরেশন হয়ে যাবে। তো আমি যদি এটাকে এখন আপনি অ্যাক্টিভ হিসেবে নিয়ে নেন, যেহেতু এটা অ্যাক্টিভ মোড এবং স্যাচুরেশন মোড দুটাই, তাহলে আমি এইখানের কারেন্টটাই যদি আমি নির্ণয় করতে পারি, এই আইবিটা আমি নির্ণয় করতে পারি, তার মানে এটা হচ্ছে আমার কি সর্বনিম্ন স্যাচুরেশনের দিক দিয়ে এবং ম্যাক্সিমাম হচ্ছে অ্যাক্টিভের দিক দিয়ে। তাহলে আমি এখানে বলতে পারি যে আইবি সমান সমান 5 গুণন 50, 5 মিলি এম্পিয়ার গুণন 50, তাহলে কত? 5 ভাগ 50, 0.1 মিলি এম্পিয়ার। অর্থাৎ সর্বনিম্ন যদি এত মিলি এম্পিয়ার বেস কারেন্ট প্রবাহ করা যায় তাহলে সে স্যাচুরেশন হয়। দেখুন কিন্তু ম্যাথগুলো আসলে মানে বলার ভিতরেই কিছু পেজ থাকে, এটা যখনই আপনার মাথায় ক্লিয়ার হবে, এই জন্য আমি বারবার বলছি যে এটা আপনার মাথায় ক্লিয়ার, তো আপনি সব ধরনের ম্যাথ পারবেন ট্রানজিস্টরের ক্ষেত্রে, যেগুলো বিশেষ করে অ্যাক্টিভ, স্যাচুরেশন এবং কাট অফ আছে। তাই আমি বারবার এটাই আপনার সামনে নিয়ে আসতেছি। তো দেখি তাহলে সর্বনিম্ন কি পরিমাণ আইবি কারেন্ট প্রবাহিত হলে স্যাচুরেশন হচ্ছে? 0.1 মিলি এম্পিয়ারের স্যাচুরেশন হচ্ছে। কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে আইবি কারেন্ট কত? এটা তো আমি জানি, এইখানে তো সর্বনিম্ন 0.1 মিলি এম্পিয়ার হওয়াতেই সে স্যাচুরেশন হয়েছে। তো আমি যখন দেখছি, ম্যাথটা করে দেখছি, যখন তাকে আমি অ্যাক্টিভ ধরছি, সেই তুলনায় সে এই অবস্থায় এসে স্যাচুরেশন হয়েছে। অর্থাৎ আমার ম্যাথ অনুযায়ী সে এইখানে আসি স্যাচুরেশন হওয়ার কথা। অ্যাক্টিভ যখন ধরছিলাম ওই হিসেবে তার কারেন্ট হওয়ার কথা ছিল কোথায়? এইখানে 5.75 আইসি হওয়ার কথা ছিল এইখানে আমার ম্যাথটা অনুসারে। কিন্তু দেখুন যে সে কিন্তু হয়ে গেছে কোথায়? স্যাচুরেশন হয়ে আসতেছে কোথায়? এখানে। কেননা আমি যখন তাকে নি ভোল্টেজ 0 ধরি, ওই হিসেবে সে সর্বোচ্চ এই স্যাচুরেশনের উপরে যাইতে পারে না। তো তাহলে আমি এটা পাবো কোথায়? তো এই তুলনায় সে আইবি কারেন্ট পাইছিল ধরেন এইখানে। তো আমরা কি জানি যে স্যাচুরেশনের পরে আইবি কারেন্ট যতই বাড়াই না কেন কি হবে? সে এই স্যাচুরেশন কারেন্টের বেশি আসবে না আইসিটা। আইবি আপনি যাই বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই, এরপরে আপনি যাই বাড়ান না কেন সে আইসি এই সেটই দিবে। দরকার হলে আপনার ট্রানজিস্টর পুড়ে যাবে, তারপরেও তার আইসি সেট এটাই আসবে, কেননা এটাই তো তার সর্বোচ্চ স্যাচুরেশন। আর এই স্যাচুরেশন অবস্থায় সে অন অফ সুইচের মতো কাজ করতেছে। হয় আপনাকে অন দিবে, নয় সে অফ রাখবে, হয় অন দিবে, নয় সে অফ রাখবে। তাহলে এই অবস্থায় যে আমার আইবি কারেন্টটা ছিল, সেই কারেন্টটাই হচ্ছে কি আমার এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আইবি কারেন্ট। তো ওই অবস্থায় আমার আইবি কারেন্ট কত ছিল? 0.115 মিলি এম্পিয়ার। তো সে সর্বনিম্ন কততে স্যাচুরেশন হয়? সর্বনিম্ন হয় 0.1 মিলি এম্পিয়ার এই ক্ষেত্রে। কিন্তু এখানে সে 0.11 মিলি এম্পিয়ার, অর্থাৎ 1 এর চেয়ে সে বড় হয়েছে। অর্থাৎ আইবি এইখানে তো স্যাচুরেশন হয়েছে, স্যাচুরেশন হওয়ার পরও আমি এটা বাড়াইছি তাকে কারেন্ট। এই স্যাচুরেশন তো সে এই জায়গায় হয়েছে, হওয়ার পরও আমি কারেন্ট আইবি বাড়াইছি, অথচ সে তো এই অবস্থায় স্যাচুরেশন হয়ে গেছে। তাহলে আমার এই কারেন্টটা আমি বাড়তি বাড়াই ফেলছি। তাহলে এই ম্যাথের জন্য আইবি কারেন্ট হচ্ছে কোনটা? এইটাই। অর্থাৎ অ্যাক্টিভ অবস্থায় যে আমি আইবিটা পাইছি সেটাই এই ম্যাথের জন্য আইবি কারেন্ট। আর স্যাচুরেশন কারেন্ট যেটা, আর যদি বলতো যে সর্বনিম্ন কি পরিমাণ আইবি কারেন্টে সে স্যাচুরেটেড হয়েছে, সর্বনিম্ন বিটা দিয়ে জাস্ট ভাগ দিবেন, যা আসবে সেই অবস্থায় সে স্যাচুরেশন হয়েছে। তো আমি এই ম্যাথটাতে অনেক সময় নিলাম, সামনে যে ম্যাথগুলো আছে আমরা খুব দ্রুত সলভ করব। তো কাজেই এই ম্যাথটা আপনি প্রয়োজনে বারবার দেখুন, বারবার এই ম্যাথটা থেকে লজিকগুলো নেওয়ার চেষ্টা করুন। সামনের ম্যাথগুলো আমরা একটু দ্রুত করব। তো এখানে আরেকটা বিষয় বলবো, যদি এখানে একটা রেজিস্টর থাকতো, ধরেন এখানে একটা রেজিস্টর দিছে আর ই,
আর এর একটা ভ্যালু দেওয়া আছে, যা আমরা সামনে এই ম্যাথগুলো পাবো, যা তারপরেও আমি একটু আপনাদের কনসেপ্টটা আগে থেকে দিয়ে রাখতেছি যেন আমরা সামনে যে খুব সহজেই জিনিসগুলো বুঝে যাই। তো দেখুন এখানে আমি ধরে নিচ্ছি ট্রানজিস্টরটা স্যাচুরেশন হয়ে গেছে। ধরে নিচ্ছি বলতে কি আমার রেজাল্ট আসছে, রেজাল্টের ক্ষেত্রে কি হয়েছে, অ্যাক্টিভের সময় যে কারেন্টটা আসছে সেটার পরিমাণ খুব বেশি হয়েছে, স্যাচুরেশনের সময় কারেন্টের পরিমাণ খুব কম হয়েছে। স্যাচুরেশনের সময় কম ছিল আইসির, তখন আমি দেখছি কি সেটা অ্যাক্টিভ মোডে আছে। আচ্ছা, তখন সে দেখছি আমি কি সে স্যাচুরেশন মোডে আছে, প্রমাণ করে আমি দেখলাম স্যাচুরেশন মোডে আছে। তো সেই অবস্থায় আইবি কারেন্ট কি হইতো, আর সেই অবস্থার আইসি কারেন্টে কি হইতো, কেননা আমরা তো জানি কি আইই সমান সমান কত, আইবি প্লাস আইসি, এটা জানি না, এটা তো সবার ক্ষেত্রে ইউনিভার্সাল, ট্রানজিস্টরের ক্ষেত্রে যে ইমিটার কারেন্ট যা হবে বেস কারেন্ট কালেক্টর কারেন্ট দুইটার যোগফল, তো এটা তো আমি জানি। কিন্তু আমরা অ্যাক্টিভ যদি হয় তাহলে আমরা কি জানতাম, আইবি প্লাস আইসি সমান সমান কি জানতাম, বিটা আইবি, এটা আমরা জানতাম না যে অ্যাক্টিভ কন্ডিশন হলে তাহলে আমার কি হইতো, আইবি যদি কমন নেই 1 প্লাস বিটা হইতো, আইই সমান সমান, জানতাম না, এটা আমার অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে, অ্যাক্টিভ কন্ডিশনের ক্ষেত্রে আমরা তো এইরকম আসে। আর যখন সে স্যাচুরেশন হয়ে যেত তখন তার এই বিটার ফ্যাক্টটা আসে না, তো বিটার ফ্যাক্টটা যেহেতু আসে না তখন কি হয়, আইই সমান সমান আইবি প্লাস আইসি, এই অনুযায়ী এখানে আপনি তখন আইইর কারেন্টের মান এটাই বসাইতে হবে। তখন এই আইই সমান সমান আইবি প্লাস আইসি দিয়েই যে কারেন্ট ভ্যালুটা আসবে আইবির, সেটাই হবে তখনকার আইবি কারেন্ট। তখন আর এই অ্যাক্টিভ অবস্থায় যে আইবি পাচ্ছেন, দেখুন অ্যাক্টিভ অবস্থায় যে আপনি আইবিটা পাবেন, তখন এখানে যখন কেভিএল অ্যাপ্লাই করবেন অ্যাক্টিভ অবস্থায় কিভাবে করবেন, +3 - 20 কে আইবি, তারপর -0.7 মাইনাস কত আছে এখানে, আর ই ধরলাম 1K, তারপর কত আইই, তাই না, সমান সমান 0। যদি আমি অ্যাক্টিভ বিবেচনা করি তাহলে এইটা ক্যালকুলেশনের জন্য এখানে আর ইতে আমি তখন বসাবো কি, আর ইর জায়গায় যে 1 প্লাস বিটা আইবি সমান সমান 1K, আর এদিকে যে ভ্যালু আছে 0.73 সবই দিলাম। তাহলে এখানে আইই সমান সমান কি করছি, এটা করছি। তো এই অবস্থায় আইই করে যে আমি আইবি পাবো, স্যাচুরেশন অবস্থায় কি সেই আইবি আর ওই আইবি একই হবে, হবে না, কেননা স্যাচুরেশন অবস্থা যখন আমি তাকে আইবি নির্ণয় করতে যাব তখন তো আমার আইবি সমান আইই সমান সমান আমার শুধুমাত্র হবে আইবি প্লাস আইসি। তো সেক্ষেত্রে আমি তখন ওই আইবিটা দিতে পারবো না, তখন ওই আইবিটা নির্ণয় করার জন্য তখন আমার এই আইই সমান সমান এই ভ্যালুটা আগে বসাইতে হবে। তার মানে এখানে একটা ড্যাশ ধরে নতুন আরেকটা আইবি তৈরি হবে, সেই আইবিটাই হবে আমার কি, ওই স্যাচুরেশন সার্কিটটার আইবি, এখানে একটা রেজিস্ট্যান্স থাকার কারণে। আর যেহেতু আমি এখন ম্যাথটা করলাম এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাই ইজিলি বলা গেল, কেননা এখানে কোনো ভেজালও নাই, তাই ইজিলি বলা গেল। তো আমরা সামনে ওই ধরনের ম্যাথও করব। এখন আমি আরেকটু বিষয় বলি, সেটা হচ্ছে যে ম্যাথটা আমরা করলাম সেটা এবার এই সাইড দিয়ে দেখবো যে সে অ্যাক্টিভ না কি মুডে আছে। তো দেখি, আর এটা সমান সমান কত, আইই। এখন আমি কিভাবে দেখতে চাচ্ছি ভিসিইর সাইড দিয়ে, মানে এর সাইড দিয়েও অ্যাক্টিভ হয় না, কাট অফ হয় না, স্যাচুরেশন হয়, সেটাও দেখবো। কেননা প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বুকে দেখবেন যে তারা এই সাইড দিয়ে করছে, অর্থাৎ এই সাইড দিয়ে তারা নির্ণয় করতেছে সে অ্যাক্টিভ আছে না স্যাচুরেশনে আছে। তো আমরা সেটাও একটু জেনে নিই, যখন আমার এক্সাম হলে যখন যেটা স্মরণ হবে তখন সেটা করে দিব। তো তাহলে সবার আগে কি করতে হবে, তাকে টেস্ট করতে হবে। তো টেস্ট করে আমি কি পাচ্ছি, টেস্ট করে আমি তো বারবারে তখনও টেস্ট করছি কত, 3.0, অর্থাৎ বিপি মাইনাস বিএন সমান সমান 3 আসতেছে। তাহলে সিলিকন যদি হয় 0.7, সে ভেঙে দিচ্ছে, তার মানে সে কাট অফ নয়। প্রথম কন্ডিশন ওকে, একটা পাইলাম কি, সে কাট অফ নয়, তাহলে অন অবস্থায় আছে, তার মানে সেটা অন আছে। তাহলে অন হলে কি কি হয়, হয় অ্যাক্টিভ হবে, হয় স্যাচুরেশন হবে। তো আমি তাকে এখন অ্যাক্টিভ বিবেচনা করি, অ্যাক্টিভ বিবেচনা করলাম, অ্যাক্টিভ বিবেচনা করে আরেকটা দেখুন, যখন স্যাচুরেশন ধরে তখন স্যাচুরেশনের ক্ষেত্রে এখানে নি ভোল্টেজ কত, যেহেতু দেয়া নাই আমি 0 ধরে নিচ্ছি। যদি নি ভোল্টেজ দেয়া থাকতো তাহলে যেটা দেয়া থাকতো সেটাই ধরতাম। এখানে ভিসিই ভ্যালু কখন, স্যাচুরেশন অবস্থায়। এখানে নি ভোল্টেজ যেটাই দেওয়া থাকবে ওইটা হচ্ছে কিন্তু স্যাচুরেশন অবস্থার ভোল্টেজ। আপনি অ্যাক্টিভের সময় আবার ওই নি ভোল্টেজ বসাইতে যাবেন না। যদি অ্যাক্টিভ রিজিয়ন আপনি কল্পনা করেন আর যদি আপনি ওই নি ভোল্টেজ 0 মানে যে নি ভোল্টেজ দিবে সেটা আপনি দিয়ে দেন, তাহলে ম্যাথ কিন্তু আপনার ভুল অ্যান্সার আসবে। তো এখন আমি অ্যাক্টিভ ধরলাম, আচ্ছা ধরি অ্যাক্টিভ। অ্যাক্টিভ ধরার পর আমি কেভিএল অ্যাপ্লাই করি, 3 মাইনাস এটা কত 0.7 মাইনাস 230 কে সমান সমান এটা আছে আই সমান সমান 0, এটা আইবি। তো এইখান থেকে আমার আই কত আসে 3 - 0.7 ভাগ কত 230,
তাহলে কত আসে আই সমান সমান আসে 0.01 মিলি এম্পিয়ার। আচ্ছা, তো আই আসলো, এটা আমি কত জানছিলাম, আই কে জানছি। তাহলে আইসি সমান সমান আমার কত আসে, আইসি সমান সমান আসে 50 বিটা আইবি। তাহলে 50 গুণন 0.01 মিলি এম্পিয়ার সমান সমান 0.5 মিলি এম্পিয়ার। ওকে, তো আইসি সমান সমান আমি পাইলাম। তো এখন এটা আমি কেভিএল অ্যাপ্লাই করি, দেখি তো এদিক দিয়ে এখানে আমার ড্রপ কত হচ্ছে। তাহলে যদি আমার এখানে 0.5 হয়, তাহলে এখানে আমার ড্রপ কত, ড্রপ হচ্ছে 1 গুণন 0.5, তাহলে আস্তে আস্তে কত, এখানে আমার ড্রপ হচ্ছে 0.5। তো 0.5 ড্রপ হওয়ার পর এখানে আস্তে আস্তে কত, যেহেতু এটা প্লাস আছে ওইদিকে, কারেন্ট যেহেতু এইদিকে আসতেছে, তার মানে এদিকে আসার সময় এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে, রেজিস্ট্যান্স পাইলে কিছু ড্রপ হয়েছে। কি পরিমাণ ড্রপ হয়েছে, 0.5 পরিমাণ ড্রপ হচ্ছে এখানে। 0.5 যেহেতু তার কারেন্ট হচ্ছে 0.5 মিলি এম্পিয়ার, তো 1K, তার মানে 0.5 ড্রপ হচ্ছে। তো ড্রপ হওয়ার পর এখানে কত আসতেছে 4.5, এখানে আসতেছে কত 4.5। তো এই জায়গাটার নাম কি, আমি কি বলছিলাম যেদিন কালেক্টর এই ট্রানজিস্টরের পরিচয় করাইছিলাম, যে এটা হচ্ছে তার কালেক্টর প্রান্ত, এই জায়গা তার ইমিটার প্রান্ত, আর এই জায়গাটা এই রেজিস্ট্যান্স আগের এই জায়গাটা তার বেস প্রান্ত। তো এখানে আমার কত, আমার আসলো ভিসি সমান সমান কত 4.5। তো ভিসি সমান সমান 4.5। তো আমার প্রশ্নে যেহেতু কিছু দেওয়া নেই, নি ভোল্টেজ স্যাচুরেশন কন্ডিশনে আমি ধরে নিছি কত 0। যদি মানে 0 বলতে কি ধরেছি এই পয়েন্টটা 0, এই পয়েন্টটা এইখানে আসছে আর কি, তো 0। তো 0-র চেয়ে যদি বেশি হয় ভিসিই, তাহলে সে হবে অ্যাক্টিভ। যদি সে 0 অথবা তার কম হয়, তাহলে সে স্যাচুরেশন মোডে থাকবে। তো দেখি এখানে কি অবস্থায় আছে, ভিসি কত 0। আচ্ছা, তাহলে এখানে আমার কত আছে, ভিসি সমান সমান কত আছে 4.5। তো আমরা কি জানি, ভিসিই সমান সমান কি জানি, ভিসি মাইনাস ভিই। দেখেন এইখানের এই ভ্যালুটার নাম কি আমরা জানি, ভিসিই। অর্থাৎ এইখানে কমন আর ইমিটার মাঝখানের যে ভোল্টেজটা হচ্ছে ভিসিই, অর্থাৎ নি ভোল্টেজ, আর এটা হচ্ছে কি ভিই। তো আমরা এটা সমান সমান কি জানছিলাম, যে ভিসিই বলতে যে এই ভিসি থেকে এটা বাদ দিলে যা থাকে তাই, যেহেতু আমার এটা এনপিএন অর্থাৎ বাহির হচ্ছে, কাজেই সেই ডিরেকশন অনুযায়ী দেখুন এটাই আসে, যে এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, এটা আপনি কেভিএল অ্যাপ্লাই করেন, দেখুন ভিসি মাইনাস ভিসিই মাইনাস ভি মাইনাস হচ্ছে, যেহেতু এটা প্লাস প্লাস প্লাস, তাহলে এটা হচ্ছে কত প্লাস, সরি এটা মাইনাস, মাইনাস সমান সমান 0, এটা সমান সমান কত ই। তো ভিসিই ওই দিক গেলে কত, ভিসি মাইনাস ভিই সমান সমান ভিসিই। তাহলে ভিসিই সমান সমান কি আসতেছে এটা। তো ভিসি আমি কত পাইলাম, ভিসি পাইলাম আমার 4.5, আর এখানে ভিই মানে কি, এটা তো গ্রাউন্ড করা, গ্রাউন্ড করা মানে 0 মাইনাস 0, তাহলে আসতে কল 4.5 ভোল্ট। দেখুন তার মানে 0 সে বেশি হয়েছে না, হ্যাঁ 0 সে বেশি হয়েছে, কারণ নি ভোল্টেজ আমি কত পাচ্ছি 0, তো 0 সে বেশি হয়েছে, তার মানে ট্রানজিস্টর অ্যাক্টিভ। দেখুন কত ইজি, আপনি যে লজিকেই আসেন না কেন, আপনি যদি এই সাইড দিয়ে আসেন, তাহলে আপনার ভিসি নি ভোল্টেজের চেয়ে যদি বেশি বার করতে পারেন, তাহলে সেটা হবে অ্যাক্টিভ। যদি তার কম আসে, তাহলে সে, এটার ক্ষেত্রে দেখুন আপনাকে স্যাচুরেশনের জন্য করতে হচ্ছে না, ওইটার ক্ষেত্রে কি করতে হচ্ছে, স্যাচুরেশনের জন্য একবার আইসি কারেন্ট নির্ণয় করছেন, আবার অ্যাক্টিভের জন্য আইসি কারেন্ট নির্ণয় করে সেই আইসি দিয়ে কম্পেয়ার করছেন, যে অ্যাক্টিভের অবস্থায় আইসি কিরকম, স্যাচুরেশন অবস্থায় আইসি সেটার সঙ্গে সে বড় না কম, যদি বড় হয় তাহলে সে স্যাচুরেশনই হবে, যদি সে ছোট থাকে তাহলে সে অ্যাক্টিভ রিজিয়নটা হবে। আর এটার ক্ষেত্রে দেখুন খালি আপনি অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে যা আছে সব টোটাল বাই করবেন। অ্যাক্টিভ রিজিয়নের বেলায় আপনি যদি এই জায়গার ভিসি নির্ণয় করেন, তাহলে নি ভোল্টেজ আপনি যাই ধরছেন তার সঙ্গে কম্পেয়ার করে দেখবেন সে কম না বেশি, যদি কম হয় তাহলে স্যাচুরেশন, যদি বেশি হয় সে অ্যাক্টিভ। মোট কথায় আপনি এই কার্ভ যদি স্মরণ রাখতে পারেন, তাহলে আপনার জন্য এই ম্যাথগুলো অনেক সহজ হয়ে আসবে। তো আজকের মতো আমাদের লেকচার এখানেই সমাপ্ত। সামনে আমরা এই অ্যাক্টিভ রিজিয়ন এবং স্যাচুরেশন রিজিয়নের উপর আরও 2-3টা ম্যাথ নিয়ে আসবো। দেন আমরা ট্রানজিস্টরের অন্য টপিক ধরে আমরা মসফেট এবং জেটফেটগুলা সলভ করব, দেন আমরা অপ এম করব।